আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়রন ডোম নির্মাণ সহ 4টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 মাসের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সুরক্ষা বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়াও সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করার ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, এখন থেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করবে তার প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 4টি নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে অন্যতম ছিল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আয়রন ডোম নির্মাণ এবং ট্রান্সজেন্ডার মতাদর্শ থেকে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা। সোমবার সাউথ ফ্লোরিডায় ট্রাম্প তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইন প্রণেতাদের এক সমাবেশে উপস্থিত হয়ে এসব আদেশের কথা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, দেশের জন্য আরো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এবং কিছুক্ষণের মধ্যে তিনি 4টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এর মধ্যে প্রথম আদেশে তিনি অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের নির্দেশ দেন। ট্রাম্প আরো জানান, দ্বিতীয় এবং তৃতীয় আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা হবে এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করা হবে। চতুর্থ আদেশে তিনি কোভিড মহামারীর সময় বাধ্যতামূলক নিয়মাবলী মানতে অস্বীকৃতি জানানোয় প্রায় 8000 সেনা সদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন। এর আগে 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে 42টি নতুন আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে বেশ কয়েকটি ছিল অভিবাসন ও সামাজিক বিষয়ক সম্পর্কিত। তবে তার সবশেষ নির্বাহী আদেশগুলো মূলত দেশের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সম্পর্কিত। ট্রাম্প এর আগেও 2017 সালে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা পরবর্তীতে ক্ষমতায় এসে জো বাইডেন বাতিল করেন। ট্রাম্প তার 2024 সালের পুনর্নির্বাচনী প্রচারণায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয়ে বারবার কথা বলেছেন। এমনকি তিনি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও উন্নত ব্যবস্থা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি গলফ ক্লাবে হাউস রিপাবলিকানদের নীতি নির্ধারণী সম্মেলনে কিছুটা কৌতুক করে এ কথা বলেন। ভাষণের এক পর্যায়ে হাউস স্পিকার মাইক জনসনকেও প্রশ্ন করেন তৃতীয় মেয়াদে লড়াইয়ের কোনো সুযোগ আছে কিনা। পরে অবশ্য ট্রাম্প নিজেই বলেন, এই বিতর্কে মাইককে জড়াতে চান না তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দায়িত্ব নেয়ার 1 সপ্তাহের মধ্যে 350-র বেশি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। লি গ্রিনউডের গড ব্লেস দ্য ইউএসএ গানের সুরে বরাবরই ভেসে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঞ্চে উঠেও পোডিয়ামের পাশে দাঁড়িয়ে মগ্ন হয়ে শোনেন অদ্ভুত মাদকতায় ভরা এই গান। সোমবার ফ্লোরিডায় ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি গলফ ক্লাবে রিপাবলিকান কংগ্রেসম্যানদের নীতি নির্ধারণী সম্মেলনেও এর ব্যতিক্রম হয়নি। ভাষণের শুরুতেই ভীষণ ফুরফুরে মেজাজের ট্রাম্প জানান, 1928 সালের পর সবচেয়ে বড় পপুলার ভোটে বিজয় হয়েছে রিপাবলিকানরা, আর তাতে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে লাল শিবির। এজন্য কংগ্রেশনাল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। নির্বাচনের বিজয়কে তিনি রাজনৈতিক ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন। বলেন, বিভিন্ন জাতি গোষ্ঠীর সমর্থন ছাড়াও অটো শ্রমিকদের বিপুল ভোট পেয়েছে লাল শিবির, যে কারণে এই অভাবনীয় জয় সম্ভব হয়েছে। এর মাঝেই প্রেসিডেন্ট বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ লাল শিবিরকে যেভাবে আপন করে নিয়েছে তা আগে কখনো দেখা যায়নি। এই সুযোগ কাজে লাগিয়ে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে আরো আধিপত্য বজায় রাখার উপর গুরুত্ব দেন ট্রাম্প। সব মিলিয়ে জিওপির এমন গণজোয়ারে তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা যায় কিনা অনেকটা কৌতুকের ছলে এমন কথা বলে বসেন ট্রাম্প। তিনি আরো বলেন যে বিশাল তহবিল সংগ্রহ করেছেন, তাতে অনায়াসেই আগামী নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন। ভাষণের এক পর্যায়ে হাউস স্পিকার মাইক জনসনকেও এই বিষয়ে প্রশ্ন করে বসেন তৃতীয় মেয়াদে তার লড়াই করার কোনো সুযোগ আছে কিনা। পরে অবশ্য ট্রাম্প নিজেই বলেন, এই বিতর্কে মাইককে জড়াতে চান না তিনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে চরম বিপর্যয়ে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, সেই অবস্থা থেকে উত্তরণে দায়িত্ব নিয়ে 1 সপ্তাহের মাঝে 350-র বেশি নির্বাহী আদেশে সই দিয়েছেন তিনি।
দেশের 47তম প্রেসিডেন্ট বলেন, ওভাল অফিসে বসেই মূল্যস্ফীতি কমাতে জোরালো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। ক্যাবিনেট পূর্ণাঙ্গ রূপ পেলে এই কাজ দ্রুত অগ্রসর হবে বলেই তার বিশ্বাস। এ সময় অবৈধ অভিবাসী বিতরণে বর্ডার জার টম হোম্যানের কাজের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, দেশকে অপরাধী শূন্য করতে প্রথমবারের মতো সামরিক বিমান ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কথা না শুনলে অর্থনৈতিক চাপ অর্থাৎ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এতে করে বিশ্বে আমেরিকার শক্তিশালী ভাবমূর্তি আবারও ফিরে আসছে বলে দাবি করেন ট্রাম্প। জনতাকে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট দাবি করেন, তার মতো আর কাউকে এভাবে তদন্তের মুখোমুখি করা হয়নি। তিনি প্রশাসনকে তাই ঢেলে সাজাচ্ছেন, যাতে করে ভবিষ্যতে এমন অবিচারের মুখোমুখি কাউকে হতে না হয়। বাজেট সংস্কার এবং কাট ছাটে কংগ্রেসের সহায়তা চান ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্রেটরা চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে তার নির্বাচনী জয় অনেক সহজ করে দিয়েছে। তবে একটা বিষয়ে নীল শিবিরকে কৃতিত্ব দেন ট্রাম্প। বলেন, দলটি সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। লাল শিবিরেও সেই একতা দেখতে চান বলে জানান তিনি। এজন্য নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার পরিকল্পনাও করছেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, তার দৃঢ় বিশ্বাস একদিনে নির্বাচনে আয়োজন করা গেলে এবং পেপার ব্যালট ব্যবহারে রিপাবলিকানদের কেউ হারাতে পারবে না। এজন্য প্রয়োজনে ব্যবস্থা নিতে কংগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় মেয়াদে দাঁড়াতে হলেও কংগ্রেসের উভয় কক্ষে ব্যাপক সমর্থনে সংবিধান সংশোধনী প্রয়োজন হবে। সে বিষয়ে অবশ্য কোনো দিক নির্দেশনা দেননি প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তে জড়িত থাকায় জাস্টিস ডিপার্টমেন্টের 1 ডজনের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ট্রাম্প প্রশাসনের এক ডিওজি কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে রাষ্ট্রের গোপন নথি অবহেলা সহ ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার তদন্তকারী সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের কয়েকজন সহযোগীকে পদচ্যুত করা হয়েছে। এমনটা হবে তা অনেকটাই অনুমিত ছিল। দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই জাস্টিস ডিপার্টমেন্টে হাত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির এক মেমোতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়টি সামনে আসে। এতে বলা হয়, বর্তমান প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে এসব কর্মকর্তার ওপর আস্থা রাখা সম্ভব নয়, কেননা তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সব ধরনের প্রচেষ্টা করেছিলেন। এমন বাস্তবতায় তাদের জাস্টিস ডিপার্টমেন্টের এসব পদে থাকা উচিত হবে না। গত 4 বছর বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করতে গিয়ে ডিওজের ইতিহাসে নজিরবিহীন জনবল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প সরকারের কর্মকর্তারা। সিএনএন এর সাংবাদিক পলা রেইড জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলে হামলার মামলা তদন্ত নতুন করে পর্যালোচনার কথাও চিন্তা করছে ডিওজে। কিভাবে ও কোন প্রক্রিয়ায় এসব মামলা তদন্ত করা হয়েছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সিএনএন এর জ্যেষ্ঠ সাংবাদিক জেফ জেলেনির মতে, জাস্টিস ডিপার্টমেন্টের এমন সিদ্ধান্ত একে প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনি সংস্থায় পরিণত করতে পারে। তিনি মনে করেন, ট্রাম্প তার লক্ষ্য অনুযায়ী জাস্টিস ডিপার্টমেন্টকে সাজাতে চাচ্ছেন, তাই ট্রাম্প তার পছন্দের লোকজনকে সেখানে বসাতে চাইছেন বলেও অভিযোগ করেন জেলেনি। চায়নার কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ডিপসিকের ব্যাপক জনপ্রিয়তা দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে ব্যাপক ধস নামিয়েছে। সোমবার ন্যাসডাকের সূচক 300%-এরও বেশি কমে গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অথচ দেশের টেক জায়ান্টের তৈরি চ্যাটজিপিটি জেমিনির তুলনায় মাত্র 1% বিনিয়োগে ডিপসিক তৈরি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ডিপসিক তথ্য প্রযুক্তি খাতে একচেটিয়াত্ব অবসানেরই ইঙ্গিত দেয়। সোমবার দেশের পুঁজিবাজারের প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর ইন্ডেক্স ন্যাসডাকের সূচকের মান 300%-এরও বেশি কমে গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বান্ধব চিপের বাজারের একচ্ছত্র অধিপতি এনভিডিয়ার শেয়ারের দাম একদিনে কমে 15%। সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের একটি সূচকের মান কমেছে 8.5%। আর এসব কিছুর জন্য দায়ী করা হচ্ছে চায়নার একটি এআই অ্যাপ ডিপসিকের হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠাকে। এই মুহূর্তে অ্যাপল স্টোরে চ্যাট জিপিটির চাইতেও বেশি ডাউনলোড হওয়া এআই অ্যাপটি হলো ডিপসিক। কিন্তু কি এই ডিপসিক? রয়টার্সকে জানাচ্ছিলেন অ্যানেক্স ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইকোনমিস্ট ব্রায়ান জ্যাকবসন।
Yeah, so DeepSeek is just another one of these artificial intelligence companies and is really trying to compete with some of the big players in the US like ChatGPT. So you have OpenAI and their different models. You have Google with Gemini. You have Meta with Llama. And really DeepSeek is a Chinese startup firm that is trying to compete in that space. যেখানে আমেরিকান টেক জায়ান্টরা এআই অ্যাপ বানাতে $1 বিলিয়ন খরচ করছে, সেখানে ডিপসিক বানাতে লেগেছে মাত্র $5.6 মিলিয়ন। কিন্তু $1 বিলিয়ন বিনিয়োগ ছাড়াই কিভাবে একটি চাইনিজ স্টার্টআপ আমেরিকার বিলিয়নিয়ার টেক উদ্যোক্তাদের মাথা ব্যথার কারণ হতে পারে? Is they don't necessarily have the tens of billions of dollars that some of these companies in the US have, and they wanted to compete. They had perhaps a better algorithm, a better idea about how to train the models, and then also how to execute on it for answering people's questions. And they are using a slightly different technique, which is apparently, based on the data so far, a lot more energy efficient and efficient in terms of the chips that it might take as well. ডিপসিকের মতো স্বল্প পুঁজির এআই প্রযুক্তির কাছে এনভিডিয়ার মতো টেক জায়ান্টদের পরাস্ত হবার মতো অবস্থা সৃষ্টি হওয়া মানে কি? প্রযুক্তি খাতে একচ্ছত্র অধিপত্যের অবসান শুরু? I think that it actually just shows how when there is a profit out there, it invites competition and innovation, and sometimes when somebody has a monopoly or perceived to be a monopoly, it actually goes to show how that profit motive can take away that monopoly power pretty quickly. বিশ্লেষকরা বলছেন ডিপসিকের সাফল্য তথ্য প্রযুক্তি খাতে এই বার্তাই দিচ্ছে যে এআই প্রযুক্তি আর টেক জায়ান্টদের হাতে কুক্ষিগত থাকবে না, বরং কোন উদ্যোক্তা তা কত সুচারুভাবে ব্যবহার করে অভিনব সমাধান উদ্ভাবন করতে পারে তার উপরে নির্ভর করবে কার হাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কর্তৃত্ব। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের ডাকা বিশেষ অধিবেশন প্রত্যাখ্যান করেছেন স্টেট আইন প্রণেতারা। অবৈধ অভিবাসী সংক্রান্ত প্রায় 2 ডজন বিল পাশের উদ্দেশ্যে স্টেট আইনসভার বিশেষ অধিবেশনের আহ্বান করেন গভর্নর ডিসান্টিস। তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের অধিবেশনে যোগ দেন স্টেট আইন প্রণেতারা। গভর্নরের এমন পরিকল্পনাকে রাজনৈতিক খেলা বলে মনে করেন ফ্লোরিডার আইন প্রণেতারা। শরণার্থীদের আটক করে দেশে পাঠানোর নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করার আগেই ফ্লোরিডার আইনসভায় বিশেষ অধিবেশন আহ্বান করেন গভর্নর রন ডিস্যান্টিস। এই অধিবেশনে স্টেটের আইন প্রণেতারা অংশ নিলেও তিরস্কারের মুখোমুখি হতে হয় গভর্নরকে। বিশেষ অধিবেশন ডেকে প্রত্যাশার বিপরীত ফলাফল দেখলেন 6 বছর ধরে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা ডিস্যান্টিস। তার পরিকল্পনা ছিল শরণার্থীদের আটকের জন্য খুঁজে বের করতে ফেডারেল বাহিনীকে সহযোগিতা করবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পরিকল্পনার বিরুদ্ধে অনেকের মতো ফ্লোরিডার এই রিপাবলিকান সেনেটরও অবস্থান নিয়েছেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তার ডাকা বিশেষ অধিবেশনের কার্যক্রম। আইন প্রণেতারা বলেন তাদের কাছে ফ্লোরিডার সংবিধান ও আইনসভা গুরুত্বপূর্ণ। তারা আরো বলেন গভর্নর রন ডিস্যান্টিসের প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করে আইনসভার বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন। তবে স্টেট পর্যায়ে আইসের ছোট সংস্করণ তৈরির প্রয়োজন নেই বলে মনে করেন তারা। 1 বছর আগে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি থেকে সরে দাঁড়ানোর পর এটি রন ডিস্যান্টিসের সবচেয়ে বড় পরাজয় বলে মনে করেন বিশ্লেষকরা। আইনসভায় দীর্ঘ পদক্ষেপ নেয় ফ্লোরিডার হাউস স্পিকার ড্যানিয়েল পেরেজ ও সেনেট প্রেসিডেন্ট বেন এল ব্রিটনের প্রশংসা করেন এই আইন প্রণেতা। ফ্লোরিডার স্টেট সেনেটর র্যান্ডি ফাইন বলেন রাজনৈতিক খেলা খেলতেই এই বিশেষ অধিবেশন ডেকেছেন রন ডিস্যান্টিস। গভর্নর রন ডিস্যান্টিস দাবি করেছেন সমস্যা সমাধানের জন্যই বিশেষ অধিবেশন ডেকেছিলেন তিনি। গভর্নরের পরিকল্পনা আইনসভায় বাতিল হলেও স্টেটে বসবাসকারী শরণার্থীদের নিয়ে এখনো উদ্বেগ রয়েছে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের মধ্যে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে সারা দেশে এ পর্যন্ত কমপক্ষে 2680 জনকে আটক করা হয়েছে। রবিবার একদিনে সর্বোচ্চ 956 জনকে আটকের কথা নিশ্চিত করেছে আইস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোম্যানের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে অভিবাসীদের আত্মীয় স্বজনকেও গ্রেফতার করছে আইস। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অবস্থানকে অমানবিক বলছেন কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। সাবেক অ্যাক্টিং আইস ডিরেক্টর আন্দ্রেয়া মিশেল বলছেন সরকার বদল হওয়ায় নীতির পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরই অভিবাসীদের বহিষ্কার ও সীমান্ত বন্ধের নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই
দেশ জুড়ে অভিবাসীদের গ্রেফতারে মাঠে নামে আইস সহ সংশ্লিষ্ট সংস্থা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইলিনয়, কলোরাডো সহ বিভিন্ন স্থানে অভিবাসীদের ধরতে জোরালো অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা। তালিকা ধরে এই অভিবাসীদের আটক করছে তারা। শুধু গ্রেফতারি নয়, আটকের পর তাদের অন্য দেশে ফেরত পাঠানোর কাজও শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দেশে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এমন আচরণকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। অপরাধীদের গ্রেফতারের পক্ষে মত দিলেও আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষমান অভিবাসীদের গ্রেফতার করে তাদের ফেরত পাঠানোর পদক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। আইসের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর আন্দ্রেয়া মিশেল বলেছেন, অপরাধীদের গ্রেফতার করা স্বাভাবিক ঘটনা হলেও ট্রাম্প প্রশাসন যেভাবে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তা অনেকটাই বিরল। বিগত সরকারের সঙ্গে নীতিগত পার্থক্যের কারণেই ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ চোখে লাগছে বলে মনে করেন তিনি। রিপাবলিকানরা তাদের নির্বাচনী প্রচারণায় আগেই এ বিষয়ে এমন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যা অনুসরণ করেই তারা এমন অভিযান চালাচ্ছেন বলেও মন্তব্য করেন মিশেল। অপরাধে জড়িত অভিবাসীদের দেশ থেকে বিতাড়নের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আইসের আরেক সাবেক অ্যাক্টিং ডিরেক্টর জোনাথন ফেহি। তার মতে, বাইডেন সরকার এমন পদক্ষেপ নেয়নি বলেই ট্রাম্প প্রশাসনের এমন নীতি নিতে হয়েছে। তাই এই সরকার কিছুটা সমালোচনার মুখে পড়লেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এমন পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সাবেক আইস প্রধান। গ্রেফতার ও দেশ থেকে বিতাড়িত হওয়ার ভয়ে বিভিন্ন স্থানে আইসের কার্যালয়ের সামনে ভিড় করছেন অনেক অভিবাসী, বিশেষ করে যাদের নথি সংক্রান্ত ত্রুটি কিংবা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এসব কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সবকিছু শেষ করে দ্রুত সঠিকভাবে অনুমোদন নেয়ার চেষ্টা করছেন তারা। জ্যামাইকা থেকে আগত এই নারী বলছেন, এত বিশৃঙ্খলার মধ্যেও অনেকেই সবকিছু ঠিকঠাক করতে এসব কার্যালয়ে যাচ্ছেন, কিন্তু তেমনটা না হলে তাদের পরিবার ও নিজেও বড় ধরনের সমস্যায় পড়ে যাবে এমন আশঙ্কা জানান তিনি। ঢাকা কর্মসূচির আওতায় নিউ ইয়র্কে কাজ করছেন সারাই মার্কুয়েজ নামের এই অভিবাসী নারী। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ অভিযানের কারণে নিজের ক্ষুদ্র ব্যবসা ও পরিবার নিয়ে উদ্বিগ্ন বলে জানান তিনি। দেশের অর্থনীতিতে তিনি ও তার পরিবার ভূমিকা রাখছে দাবি করে তাদের সঙ্গে আসলেই কি হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কিত এই নারী অভিবাসী। গ্রেফতার এড়াতে শরণার্থীদের আশ্রয় দিচ্ছে নিউ ইয়র্ক সিটির কয়েকটি চার্চ। তাদের রক্ষা করতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অধিকার সংগঠনগুলো। এদিকে ফেডারেল বাহিনী স্পষ্ট করেছে, অনিবন্ধিত শরণার্থীদের আটক করতে চার্চ, স্কুল এবং ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানেও তারা অভিযান চালাবেন। মেলোভি নামের এই নারী 2 বছরের বেশি সময় ধরে স্বামী ও সন্তানদের নিয়ে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন। তিনি জানান, উন্নত জীবনযাপন করতে আমেরিকায় আশ্রয় ও কাজের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। আইসের হাতে গ্রেফতার এড়াতে মেলোভির মতো আরো শতাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে আপার ইস্ট সাইডের সেন্ট পল ও সেন্ট এন্ড্রু ইউনাইটেড মেথডিস্ট চার্চ। এর প্যাস্টর কে কার্পেন বলেন, শরণার্থীরা ভুল কিছু করেননি, তাদের রক্ষা করতে চার্চে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান এই প্যাস্টর। 8 বছর অপেক্ষার পর গত ডিসেম্বরে অ্যাসাইলাম পেয়েছেন মেলান্ডাস নামের এই নারী। ভেনেজুয়েলার শরণার্থীদের আমেরিকায় বসবাসে সহযোগিতা করতে তার স্বামীর সহযোগিতায় একটি অলাভজনক সংস্থা গড়ে তুলেছেন তিনি। নিউ ইয়র্ক সিটির অধিকার কর্মীরা জানিয়েছেন, শরণার্থীদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছেন তারা। এদিকে নিউ জার্সির বিভিন্ন জায়গায় আইস এজেন্টদের উপস্থিতি দেখা গিয়েছে। এ অবস্থায় শহরের অনিবন্ধিত শরণার্থীরা আতঙ্কে আছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ও তার প্রশাসনের কর্মকাণ্ডের পর সারা দেশের মতো নিউ জার্সির শরণার্থীরাও উদ্বিগ্ন। এ অবস্থায় তাদের অধিকার এবং নতুন আইন সম্পর্কে অবহিত করতে কাজ করছে সেবামূলক সংস্থাগুলো। গত কয়েক বছরে আমেরিকায় প্রবেশ করা শরণার্থীরা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশনা থেকে কোনো ধরনের সহযোগিতা পেতে পারেন বলে মনে করেন ক্যাথলিক চ্যারিটিজ প্রতিনিধি মার্গারেট মার্টিন। অনিবন্ধিত শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত চার্চ, স্কুল ও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মতো জায়গাতেও অভিযান চালানোর কথা স্পষ্ট করেছেন ফেডারেল কর্মকর্তারা।
অবৈধ অভিবাসী আটক অভিযানে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাংয়ের সদস্য এবং মাদক চোরাকারবারিকে আটক করেছে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। ফ্লোরিডার লেক কাউন্টি থেকে শিশুদের যৌনতায় ব্যবহারের দায়ে ডোনাল্ড ইউজিন ফিল্ডসকে আটক করেছে তারা। গত 2 বছর ধরেই তিনি FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন। এদিকে অ্যাডামস কাউন্টিতে অভিযান চালিয়ে 49 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 40 জনের কোনো বৈধ কাগজপত্র নেই। মেক্সিকো, এল সালভাদর, হন্ডুরাস, কিউবা, রোমানিয়া এবং ইটালির এই নাগরিকদের ভেনেজুয়েলার ভয়ঙ্কর গ্যাং TDA সংগঠিত করেছিল। অন্যদিকে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের অভিযোগে লস অ্যাঞ্জেলেস থেকে 8 জনকে আটক করেছেন ড্রাগ এনফোর্সমেন্ট কর্মকর্তারা। সারা দেশে অবৈধ অভিবাসী বিতরণে সাঁড়াশি অভিযান চলছে। এর মাঝেই কিনা নর্থ অ্যাডামস কাউন্টির নর্থ ফেডারেল বুলেভার্ডের একটি নাইট ক্লাবে বিভিন্ন দেশের প্রায় 50 জনকে সংগঠিত করে ভেনেজুয়েলার সন্ত্রাসী গ্যাং ট্রেন দে অ্যারেগুয়া বা TDA। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এমন সময় এমন আয়োজনে বিস্ময় লুকাতে পারেননি। রবিবার কলোরাডোর অ্যাডামস কাউন্টিতে অভিযান চালিয়ে 49 জনকে আটক করা হয়, যাদের মাঝে 40 জনের কোনো বৈধ কাগজপত্র নেই। ড্রাগ এনফোর্সমেন্টের কর্মকর্তারা জানালেন, আটককৃতদের অনেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফলে নিজ নিজ দেশেও অপরাধ সংগঠনের অতীত ইতিহাস থাকা বিচিত্র কিছু নয়। অধিকাংশ নাগরিক ভেনেজুয়েলার হলেও মেক্সিকো, এল সালভাদর, হন্ডুরাস, কিউবা, রোমানিয়া ও ইতালির নথিপত্রবিহীন নাগরিকও রয়েছে, যাদের কাছ থেকে 4টি পিস্তল এবং মাদক জব্দ করা হয়েছে। স্টেট গভর্নর জ্যারেড পোলিশ জানিয়েছেন, অপরাধী ধরতে ফেডারেল উদ্যোগে সহায়তা দেবে তার প্রশাসন। এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মাদক চোরা কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে। বলা হচ্ছে তারা $200 মিলিয়ন মূল্যমানেরও বেশি মাদক চোরা কারবারে জড়িত ছিল। মূল হোতা এখনও চায়নায় পালিয়ে আছে বলে জানানো হয়েছে। সন্দেহভাজনরা লস অ্যাঞ্জেলেস এবং লং বিচ ব্যবহার করে চায়না থেকে বিপুল পরিমাণে অবৈধ মালামাল আমেরিকায় নিয়ে আসত। তারা 2 দেশে একটি অপরাধী নেটওয়ার্ক বা চক্র তৈরি করে সংগঠন পরিচালনা করে আসছিল বলে জানিয়েছেন DEA কর্মকর্তারা। ওদিকে শনিবার অবৈধ অভিবাসী বিতরণের অভিযান চালাতে গিয়ে FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা পলাতক ডোনাল্ড ইউজিন ফিল্ডসকে আটক করেছে স্থানীয় পুলিশ। একটি গাড়িতে ভুয়া স্টিকার লাগিয়ে নিরাপত্তা চৌকি পার হওয়ার চেষ্টা করেছিল ইউজিন। প্রথমে তাকে চিহ্নিত করতে না পারলেও পরে তাকে শনাক্ত করা হয়। ফ্লোরিডার লেক কাউন্টি থেকে তাকে গ্রেফতারের আগে শিশুদের যৌনতায় ব্যবহারের দায়ে গত 2 বছর ধরেই FBI এর শীর্ষে ছিল 60 বছর বয়সী ফিল্ডসের নাম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ঢালাও শরণার্থী তাড়ানোর অভিযানে অনেক শীর্ষ অপরাধী আটক হচ্ছে। 18 জন ইন্সপেক্টর জেনারেলকে বরখাস্তের ঘটনাকে দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বরখাস্ত হওয়া আইজিরা। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ইন্টেরিয়র ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল মার্ক গ্রিনব্লাট বলেন, রাজনৈতিক অনুগত ব্যক্তিদের আইজি পদে নিয়োগ দিলে দেশের ক্ষতি হবে। আইজিদের স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়েও শঙ্কা জানান গ্রিনব্লাট। বরখাস্ত হওয়া আরেক ইন্সপেক্টর জেনারেল মাইক ওয়ার্ব MSNBC-কে বলেন, এমন পদক্ষেপ গণতন্ত্র ও সরকারি কার্যক্রমের স্বাধীন নজরদারির ওপর বড় হুমকি। রিপাবলিকান কৌশলবিদ সুজান ডেল পার্সিও মনে করেন, ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জবাবদিহিতা চান না বলেই এমন পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে 18 জন ইন্সপেক্টর জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে একটি সাধারণ প্রথা বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে উভয় দলের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা। 1981 সালে রোনাল্ড রেগান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে 15 জন ইন্সপেক্টর জেনারেলকে বরখাস্ত করার পর একসঙ্গে এতজন আইজিকে বরখাস্তের ঘটনা আর দেখা যায়নি। শুক্রবার বরখাস্ত হওয়া আইজিদের মধ্যে ইন্টেরিয়র ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল মার্ক গ্রিনব্লাটও একজন। গ্রিনব্লাট জানান, তিনি তার দপ্তর থেকে নিজের প্রয়োজনীয় অনেক জিনিস সরানোর সময়ও পাননি। ইন্সপেক্টর জেনারেলরা সাধারণত স্বাধীনভাবে কাজ করেন এবং সরকারি অপচয়, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার রোধে নজরদারি করেন। পূর্ব নোটিশ ছাড়া এভাবে বরখাস্তের ফলে আইজিদের স্বাধীনভাবে কাজ করার ওপর বড় বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাম্পের আগের মেয়াদে নিয়োগ পাওয়া গ্রিনব্লাট। গ্রিনব্লাট প্রশ্ন রাখেন, শূন্য পদগুলো এবার কাদের দিয়ে পূরণ করবেন ট্রাম্প? বরখাস্ত হওয়া স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ইন্সপেক্টর জেনারেল
মাইক ওয়ার বলেন, যে কারণ দেখিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেটা সবচেয়ে বেশি উদ্বেগজনক। মাইক ওয়ার বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করে নাইজিরা। তাদেরকে বরখাস্ত করার এই ঘটনা পুরো ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। কাউন্সিল অফ ইন্সপেক্টর জেনারেল ফর ইন্টিগ্রিটি অ্যান্ড এফিসিয়েন্সির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা ওয়ার জানান, একসঙ্গে এতজন আইজিকে বরখাস্ত করার ঘটনাটি প্রথমে তিনি বিশ্বাসই করেননি। পরে তিনি নিজেও একই ইমেল পাওয়ার পর বেশ অবাক হন। রিপাবলিকান কৌশলবিদ সুজান ডেল পার্সিও ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেন। পার্সিও বলেন, ট্রাম্পের লক্ষ্যই হলো নিজের ইচ্ছামতো সরকার চালানো। আইজিদের বরখাস্ত করা তারই প্রমাণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।